শিগগিরই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যমকে দিয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে খুব খারাপ সময় পার করতে হবে। এদিকে ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেছে তেহরান। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে থমকে থাকা শান্তি আলোচনায় গতি আনার লক্ষ্যে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। শনিবার ইসলামাবাদ থেকে বিশেষ বিমানে করে 2 দিনের সফরে তেহরানে পৌঁছান তিনি। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরানের সাথে আলোচনা শুরু করেছে ইউরোপীয় দেশগুলো। তেহরানের তত্ত্বাবধানে একটি ট্রানজিট ব্যবস্থার আওতায় পূর্ব এশিয়ার কয়েকটি দেশের জাহাজ এই প্রণালী পার হওয়ার পর ইউরোপীয় দেশগুলো এই আলোচনায় অংশ নিল। ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানকে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে পুনরায় দাবি করেছে দেশটি। এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি জানায়। এতে বলা হয়, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এটি কোনোভাবেই গণপ্রজাতন্ত্রী চীনের অধীনে নয়। যদিও চীন দীর্ঘকাল ধরে তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। এর আগে চীন সফর শেষে দেশে ফেরার পথেই তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে হুঁশিয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা সমর্থনযোগ্য নয় এবং এ ধরনের কোনো পদক্ষেপ সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঐতিহাসিক বৈঠক ঘিরে উঠে আসছে গুরুত্বপূর্ণ নানা তথ্য। আলোচিত নানা সংকটের বিষয়ে বৈঠক হলেও মধ্যপ্রাচ্য সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে খুব বেশি সমাধানের ইঙ্গিত আসেনি। এমনকি তাইওয়ান নিয়ে চীনের কড়া হুঁশিয়ারির পরও সহায়তা অব্যাহত রাখার আভাস এসেছে ওয়াশিংটন থেকে। কি হলো তবে ট্রাম্পের এই চীন সফরে, জানাচ্ছেন আরাফাত ইসলাম। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের ঐতিহাসিক বৈঠকে উঠে আসে বিশ্ব রাজনীতির নানা বিষয়, সাথে আশার সঞ্চার হয় অমীমাংসিত নানা বিষয়ের সমাধানের, যার মধ্যে অন্যতম মধ্যপ্রাচ্য সংকট, পাশাপাশি তাইওয়ান ইস্যু। তবে আলোচিত এসব সংকট নিয়ে যে আশার আলো তৈরি হয়েছিল তাতে খুব বেশি সমাধানের ইঙ্গিত মেলেনি। বৈঠক শেষ হয়েছে বড় কোনো চুক্তি ছাড়াই, সাথে ইরান কিংবা তাইওয়ান নিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। ওয়াশিংটনের চাওয়া ছিল হরমুজ সচল করতে ইরানকে চাপ দিবে বেইজিং, তবে সে চাওয়াকে প্রাধান্য দেননি শি। একই সাথে ওয়াশিংটন ও তেহরানের শান্তি চুক্তি নিয়েও যুক্তরাষ্ট্রকে তেমন সহায়তার ইঙ্গিত দেয়নি চীন, এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ভিন্ন কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চীন চেয়েছিল ইরান সংকটে সরাসরি সহায়তা করতে, এমনকি তাইওয়ান নিয়েও নিজেদের অবস্থান জানান তিনি। শি জিনপিং আমার সাথে একমত। সে চায় মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ হোক। সংকট নিরসনে তিনি আমাকে সহায়তার কথা জানালেও তার প্রয়োজন হবে না, কেননা সহায়তার বিনিময়ে চীনের কিছু চাওয়া থাকতে পারে। তাইওয়ান নিয়ে আমাদের অবস্থান একদম পরিষ্কার। আমরা ৯,৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে মোটেও যুদ্ধ বাঁধাতে চাইনি। তাইওয়ানের স্বাধীনতায় আমাদের কোনো সমর্থন নেই। হোয়াইট হাউসের দাবি, চীন ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে। তবে বেইজিং বলছে যুদ্ধ বন্ধে সামরিক চাপ নয়, তাদের চাওয়া সংলাপ ও স্থায়ী যুদ্ধবিরতি, যাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে বিশ্বজুড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি আগের মতোই থাকবে। এতেই তৈরি হয়েছে নতুন শঙ্কা। এক্ষেত্রে ইরানের কাছে অস্ত্র বিক্রির শর্তেও চীন কতটা যুক্তরাষ্ট্রের কথা রাখবে তা হয়তো সময়ই বলে দেবে। আরাফাত ইসলাম, ৭১। চীনের ঐতিহ্য আর নান্দনিক সৌন্দর্য দিন দিন আরও বেশি আকৃষ্ট করছে বিদেশি পর্যটকদের। চীন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ৬০০ বছরের পুরনো মন্দিরের সৌন্দর্যে মুগ্ধ হন। এরপরই ঐতিহাসিক স্থাপনাটিতে বেড়েছে বিদেশি পর্যটকদের ঢল। টেম্পল অফ হেভেনের নির্মাণ শৈলী আর কারুকাজে মুগ্ধ হন সবাই। ওরিসুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। বেইজিংয়ের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা টেম্পল অফ হেভেন চীনের ইতিহাস, সংস্কৃতি ও নান্দনিকতার এক অনন্য প্রতীক। ৬০০ বছরেরও বেশি পুরনো স্থাপনাটি শুধু ঐতিহাসিক নিদর্শনই নয়, বরং চীনের সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ।
সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় টেম্পল অফ হেভেনের স্থাপত্য দেখে মুগ্ধ হন তিনি। পাশাপাশি চীনের মানুষের স্থাপত্য শৈলীর প্রশংসা করেন তিনি। বিশ্বের ক্ষমতাধর এই রাষ্ট্রনেতার সফরের পরদিনই সেখানে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের ঢল নামে। পর্যটকদের ভাষায় টিভির পর্দার চেয়ে বাস্তবে চীনের সৌন্দর্য অনেক বেশি। আমরা ঐতিহাসিক চীনা পোশাক পরে ছবি তুলেছি এবং পুরো চীন ভ্রমণ করেছি। বিভিন্ন শহর ও জনপদ আমাদের ভীষণ মুগ্ধ করেছে। পর্দায় যা দেখি, বাস্তবের চীন তার চেয়েও অনেক বেশি আন্তরিক ও আকর্ষণীয়। ইউরোপীয় সংস্কৃতির তুলনায় এটি একেবারেই আলাদা, আর এই ভিন্নতাই টেম্পল অফ হেভেনকে এত আকর্ষণীয় করে তুলেছে। আধুনিকতার পাশাপাশি ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার কারণেই বিশ্ব পর্যটনের মানচিত্রে চীনের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে বলে মনে করেন পর্যটকরা। অরিসুল ইসলাম, ৭১। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর খবরে কিছুটা স্বস্তি ফিরেছে বৈরুতবাসীর মাঝে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে ক্লান্ত তারা। যুদ্ধবিরতি বাড়ানোর খবরকে স্বাগত জানালেও স্থায়ীভাবে লেবাননে হামলা বন্ধের দাবি জানান তারা। এদিকে ইসরায়েলি সেনাদের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে ফিরে এসে দেখছেন নিজেদের বাড়িঘরের বিধ্বস্ত দশা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। লেবাননের দক্ষিণাঞ্চলীয় টায়ার শহর ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বেশ কিছুদিন থেকেই নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে এই শহরটিতে। এতে সেখানকার বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ায় ঠিকানাহীন হয়ে পড়েছেন অনেকেই। আমরা খুব ক্লান্ত। এত ধ্বংসযজ্ঞের সামান্য লেবাননের জন্য নয়, বিদেশি এজেন্ডা টিকিয়ে রাখার মূল্য চুকাচ্ছি আমরা। আইডিএফ এর সতর্কতায় বহু মানুষ বাড়িঘর ফেলে এলাকা খালি করে চলে গিয়েছিলেন অন্য এলাকায়। এখন যুদ্ধবিরতি বাড়ানোর খবরে এলাকাটিতে ফিরতে শুরু করেছেন তারা। এভাবে চলতে পারে না। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। লেবানন অনেক সম্ভাবনাময় দেশ। এখানে শান্তি ফিরলে আবারও ব্যাপক উন্নতি করতে পারবো আমরা। তবে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। আর শনিবার তেমনই এক ভয়াবহ হামলা চলে দিনমজুর আব্বাস সায়েদের বাড়িতেও। ভবনের ৫তলা ফ্ল্যাটটি তার নিজের ছিল। হামলার পর ভবনটি ধসে পড়ার আগেই নিজ পরিবারের আরও ৪ সদস্যকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন তারা। তবে ফিরে এসে দেখেন ইট পাথরের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো বাড়িটি। এদিকে যুদ্ধবিরতি বাড়ানোয় কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে রাজধানী বৈরুতের বাসিন্দাদের জীবনও। এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি স্থায়ী শান্তির দাবি জানিয়েছেন তারাও। সৃষ্টি ঘটক, ৭১। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের যাত্রীবাহী বাসে মালবাহী ট্রেনের ধাক্কায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। স্থানীয় সময় শনিবার ব্যাংককের একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত আশেপাশে যানবাহনে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সাথে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, তবে অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। আল কায়েদার নাম করে ভবানীপুর থানায় পাঠানো হয় একটি হুমকির ইমেল। সেখানে মুখ্যমন্ত্রীর উপর আত্মঘাতী বোমা হামলার ছক কষার কথা উল্লেখ ছিল। এদিকে ঘটনা তদন্তে নেমে গার্ডেন রিচ থেকে হাসনান আলী নামের এক যুবককে আটক করেছে এসটিএফ। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। ক্ষমতায় বসতে না বসতে জীবননাশের হুমকি পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আল কায়েদার নাম করে ভবানীপুর থানায় ইমেল পাঠায় এক যুবক। শুক্রবার এসটিএফ এর যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল 10টা 15 নাগাদ ইমেল আসে ভবানীপুর থানায়। সেই ঘটনার তদন্তে নেমেই গার্ডেন রিচ থেকে এসটিএফ এর হাতে ধরা পড়ে হাসনান আলী নামের এক ব্যক্তি। তবে হুমকির মেসেজ লিখে ইমেল করা হয়েছে এক নারীর নামে। ইমেলে উল্লেখ করা হয় ওই নারী আল কায়েদা সংগঠনের সঙ্গে যুক্ত। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আত্মঘাতী বোমা হামলা করার পরিকল্পনা করা হচ্ছে বলে লেখা হয় ইমেইলে। অভিযানে আটক করা যুবককে জেরা করে ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটন করে এসটিএফ এর তদন্তকারীরা।
শত্রুতার জেরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। মূলত নারীকে ফাঁসাতেই তার আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে হুমকি মেইল করেন তিনি। মেইলে ব্যবহার করা নারী তার পূর্ব পরিচিত। ওই নারী এবং তার পরিবারকে সমস্যায় ফেলার জন্য এই কাজ করেছেন বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। বিভিন্ন লোকের নাম দিয়ে বিভিন্ন অ্যালিগেশন, ও কল সেন্টার চালাচ্ছে, ওর কাছে বন্দুক আছে, ওর কাছে ফেক কারেন্সি আছে, এরকম বিভিন্ন রকম অ্যালিগেশন আমরা মেডেলে দেখতে পারছি আপাতত। তো এগুলোর উপরে আমরা এখন অ্যাকশন নেব। এছাড়াও তদন্তে উঠে এসেছে এর আগে ওই ব্যক্তি নির্বাচন কমিশন, ভারত সরকারের দপ্তর সহ বিভিন্ন জায়গায় মেইল করতেন। আটকের সময় যুবকের কাছ থেকে জাল মুদ্রা উদ্ধার করা হয়। ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের একটি পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, প্রশাসনের নির্দেশে রেলপাড় এলাকার বিভিন্ন মন্দির ও মসজিদে লাউড স্পিকার বাজানো বন্ধ করার বার্তা দিতে যান পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ খবর শুনে দুর্বৃত্তরা পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয় থানা থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও সনজি অ্যাথলেট স্বপ্না বর্মনের পাতাকাটার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। নাহিদা রিন্থি, ৭১। কঙ্গোতে ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবে ৮৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ শতাধিক। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি। প্রতিবেশী দেশ উগান্ডাতেও এই ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি কঙ্গোর নাগরিক ছিলেন। ১৯৭৬ সালে কঙ্গোতে ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল। ধারণা করা হয় বাদুড় থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে। কঙ্গোর ইতিহাসে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। কঙ্গোতে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছিল ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে। এ সময় প্রায় ২৫০০ মানুষের মৃত্যু হয়েছিল। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।